Okay. So this is our next experiment, experiment number 7, that is practicing weeding, tilling and mulching operation. Weeding, thinning and mulching এই তিনটা হলো আমাদের কি মনে আছে কারো? Intercultural operation. এক্স্যাক্টলি। তাহলে উইডিং, থিনিং, মালচিং হচ্ছে আমাদের ইন্টারকালচারাল অপারেশন। এখন কেউ একজন বলো ইন্টারকালচারাল অপারেশন কি? জুলফিকার বাদে। The operations that are done between seed sowing and harvesting. ওকে, ভেরি গুড। হ্যাঁ, একদম রাইট। যে সিড সোয়িং থেকে হারভেস্টিং পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে ইন্টারকালচারাল অপারেশন। তোমার ক্রপটা তোমার হারভেস্ট করা এবং ক্রপটা লাগানো থেকে হারভেস্ট করাটা হলো যে তোমার কালচারাল প্র্যাকটিস। এখন এই কালচারের মধ্যবর্তী সময়ে যেগুলো আমার ক্রপের প্রোডাকশনকে বাড়ানোর কাজে হেল্প করবে সেগুলোকে বলা হচ্ছে ইন্টারকালচারাল অপারেশন। ওকে, যেটা করা হয় তোমার সিড সোয়িং থেকে সিড হারভেস্টিং এর মধ্যবর্তী এই সময়টাকে। তো এই ইন্টারকালচারাল অপারেশনের মধ্যে এই উইডিং, থিনিং এন্ড মালচিং এটাও একটা ইম্পর্টেন্ট একটা উপাদান, কারণ এই তিনটার সাথেই তোমার প্ল্যান্টের প্রোডাক্টিভিটি, ক্রপ প্রোডাক্টিভিটি নির্ভর করে। উইড যদি তোমার ফিল্ডে বেশি হয়ে যায় তাহলে তোমার প্ল্যান্টের প্রোডাকশন কমে যাবে, কারণ উইড করবে ক্রপের সাথে কম্পিটিশন, খাবারের জন্য, ফুডের জন্য, নিউট্রিয়েন্টের জন্য, ওয়েদারের জন্য, সবকিছুর জন্য উইড ক্রপের সাথে তোমার কম্পিটিশন করবে, তখন ক্রপের প্রোডাক্টিভিটি কমে যাবে। থিনিং, থিনিং হচ্ছে তোমার এক জায়গায় মনে করো 5 জন মানুষ থাকার কথা বা 5 জনের ত্রাণ দেওয়ার কথা এখানে, এখন সেখানে যদি 10 জন এসে উপস্থিত হয় তাহলে কি হবে? ত্রাণগুলি ভাগ হয়ে যাবে, মানে ত্রাণগুলা ভাগ হয়ে যাবে, মানে পার পার্সনের ভাগে যেটা পড়ার কথা সেটা তখন তোমার রিসোর্স কমে যাবে। রিসোর্সের পরিমাণ পার্সন বেড়ে যাওয়ার কারণে কোয়ান্টিটি কমে যাবে। সেম জিনিসটা এখানে হয় থিনিং এ। যখন তোমার ডিজায়ার্ড একটা প্ল্যান্ট পপুলেশন থাকে, সেই পপুলেশনের চেয়ে যখন বেশি পপুলেশন হয়ে যায় তখন সবাই অসুস্থ হতে শুরু করে, সবাই কম পেতে শুরু করে। যার যা পারফরমেন্স দেখানোর কথা, যার যতটুকু ইল্ড দেওয়ার কথা, কেউই সেটা পারফেক্টলি দিতে পারে না। ওকে, এন্ড মালচিং হলো বিরূপ পরিস্থিতিতে, আমরা তো মালচিং এর ডেফিনিশন জানি, যখন তোমার কোন ধরনের টেম্পারেচার বা সয়েল থেকে যখন পানি ইভাপোরেশন হয়ে যায়, সেই ইভাপোরেশনটা কমানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে তোমার মালচিং। এখন আসো আমরা ইন ডিটেলস একটু এটা নিয়ে জানি। ছোট ছোট কিছু জিনিস, কি কি জিনিস এখানে আছে দেখো। প্রথমে আমরা ডেফিনিশন গুলো জানবো, উইডিং, থিনিং, মালচিং এর ডেফিনিশন, এগুলো সুবিধা অসুবিধাগুলো কি কি, তারপরে ডিফারেন্ট টাইপস এন্ড মেথড, কি কি পদ্ধতিতে তোমার উইডিং, থিনিং, মালচিং করা হয়, এবং ফাইনালি হচ্ছে একটা ফিল্ড ওয়ার্ক প্র্যাকটিক্যালি তোমাদেরকে করতে হবে, জাস্ট এটা এখানে মেনশন করা আছে। প্রথমে হচ্ছে উইড। উইড কি জিনিস? বানানটাকে একটু খেয়াল করো, উইডের বানান কি? WED। উইড। আবার অনেকে লেখে WEDDING, ঠিক আছে? তোমরাই লিখবা পরীক্ষার খাতায় অনেকে WEDDING, ওটা কি? হ্যাঁ হ্যাঁ, ওটা কি WEDDING? ওয়েডিং স্যার না? হ্যাঁ, ওয়েডিং বিয়ে। হ্যাঁ, বিয়ে, তখন বিয়ে লিখে ফেলবা। স্যার বিয়ে। সো কেয়ারফুল। তাহলে উইড হচ্ছে আ প্ল্যান্ট গ্রোয়িং ইন আ প্লেস ওয়্যার ইট ইজ নট ডিজায়ার্ড। মেইন কথা হচ্ছে ও যেখানে জন্মানোর কথা না সেখানে যখন ওই প্ল্যান্টটা জন্মাবে সেটাকে আমরা উইড বলবো। and interfere with utilization of land resources, এবং যেটা তোমার যে ক্রপ আছে সেই ক্রপের সাথে রিসোর্স শেয়ারের ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি করবে। যে খাবারটা তুমি প্ল্যান্টকে দিছো সেই খাবারটা ও খেতে চাইবে, এই ধরনের প্ল্যান্টকে বলা হচ্ছে তোমার উইড। তাহলে কি দুইটা কন্ডিশন, একটা হচ্ছে আ প্ল্যান্ট গ্রোয়িং ইন আ প্লেস ওয়্যার ইট ইজ নট ডিজায়ার্ড, যেখানে তার থাকার কথা না সেখানে যখন সে জন্মাবে সেটাকে তোমার উইড বলা হবে। ওকে, আর হচ্ছে সে প্ল্যান্টের সাথে বা ক্রপের সাথে কম্পিটিশন শুরু করবে ফুড এবং নিউট্রিয়েন্ট অথবা রিসোর্সের জন্য। ওকে, এখন উইডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কাদেরকে আমরা উইড বলবো? সবকিছুই কিন্তু উইড না, আবার সবকিছুর নেচার উইডের মতো না। উইডের কিছু স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু নেচার আছে। যেমন একজনের পড়ো, Characteristics of weed.
produce huge number of seed, extensive root system, plants that grow quickly, cause harm to humans or animals, harbor of diseases or insects, produce chemicals that are toxic, can reduce crop growth or yield. হুম, তাহলে এই জিনিসগুলো মোটামুটি সবাই বুঝতে পারছো। যেমন প্রডিউস হিউজ নাম্বার অফ সিডস, উইডের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নর্মাল একটা ক্রপ যে কয়টা সিড তৈরি করবে, প্ল্যান্টের যে কয়টা সিড তৈরি করবে, সে তার চেয়ে 10 গুণ 20 গুণ পরিমাণ তোমার সিড তৈরি করবে বেশি। কারণ কি? কারণ কি বলো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, সিড বেশি তৈরি করার কারণ কি? উইড উইড বেশি পরিমাণ পুষ্টি নেবে এরকম টাইপের। না, এই জিনিসগুলো একটু তোমাদেরকে বুঝতে হবে, কারণ এগুলা যদি না বুঝো তাহলে কোন একটা কোশ্চেন যদি আসে তাহলে এগুলোর অ্যান্সার দিতে পারবে না। উইডের নেচারটাই হচ্ছে তোমার ওর বংশবৃদ্ধি বা প্রজনন ক্ষমতা ওর বেশি থাকবে, সেই জন্যই তো এটাকে কন্ট্রোল করতে হয়। যদি এটার বংশবৃদ্ধি প্রজনন ক্ষমতা কম থাকতো, রিপ্রোডাক্টিভিটি কম থাকতো, বা এটার পরিব্যাপ্তি কম থাকতো, ছড়াতো কম, তাহলে তো এটা নিয়ে টেনশন হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ ছিল না, ঠিক না? তো উদ্বিগ্ন হওয়ার কারণ এটাই, কারণ হচ্ছে এটা এত পরিমাণ সিড তৈরি করে, তো যত বেশি পরিমাণে এটা সিড করে তৈরি করবে তত বেশি পরিমাণে তো এটার তোমার পপুলেশন বাড়বে, এটার রিপ্রোডাকশন বেশি হবে, জার্মিনেশন বেশি হবে, সিড বেশি পড়লেই তো জার্মিনেশন বেশি হবে, রাইট? জি স্যার। এই প্রপার্টিসটা তোমার হচ্ছে উইডের আছে। বিভিন্ন উইডের তোমার এত পরিমাণ সিড তৈরি হয়, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দানা দানা এত সিড ওদের তৈরি হয়। সেই সিড গুলার কারণেই দেখা যাচ্ছে যে মনে করো এক জায়গায় তোমার 100টা সিড পড়ছে, তো 100টা থেকে না হয় 50টাই তোমার পানিতে ভেসে গেছে বা মারা গেছে বা এনিহাও লস হয়েছে, কিন্তু আরো 50টা তো ঠিকই বেঁচে আছে, আরো 50টা তো ঠিকই জার্মিনেট করছে, ঠিক না? সে 50টা থেকে আবার বোঝো 50টা আরো 50টা 50টা করে প্ল্যান্ট তৈরি করবে, সিড দিবে, তাহলে কত? 50 ইন্টু 50 2500 তোমার উইড তৈরি হয়ে গেছে 2500 হয়ে গেল। একটা একটা ফিল্ডের মধ্যে। তাহলে এই হাজার সিড তৈরি করার ক্ষমতা বা হিউজ নাম্বার অফ সিড তৈরি করার ক্ষমতা উইডের এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। এক্সটেন্সিভ রুট সিস্টেম, এদের রুট সিস্টেমটা অনেক ডিপ হয়, অনেক ডিপ রুটেড হয়, তো রুটের যে গোড়াটা আছে সেটা অনেক দূর পর্যন্ত ছড়ায় যায়। অথবা তোমার এমন হয় যে ওদের মাথাটা কেটে দিলে রুটটা থেকেও তোমার আবার আরেকটা প্ল্যান্ট হয়ে যেতে পারে। ওকে, মানে মোট কথা হলো প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে উইডের টিকে থাকার ক্ষমতা বেশি। উইডের কি কেউ কোনো যত্ন নেয়? উইডের না স্যার। উইডের গাছে গিয়ে গিয়ে কি আমরা আলাদাভাবে যত্ন নেই? ওই পাতাটা পোকাক্রান্ত হইলে এটা ফেলে দেই উইড গাছ, অথবা তার গোড়ায় মাটি নাই সেটাতে মাটি দিয়ে আসি? Yes, sir. কিছুই করি না। তারপরেও এদের গ্রোথ বেশি, তারপরেও এরা এরা সাপ্রেস করে রাখে বেশি, কারণ হচ্ছে ন্যাচারাল ওদের এই বৈশিষ্ট্যগুলা, যে তোমার অনেক বেশি সিড তৈরি করবে যেন সে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে, তাদের রুট সিস্টেম অনেক ডেভেলপ থাকবে, যেন সে খাবার না দিলেও সে রুট সিস্টেম দ্বারা অনেক দূর থেকে খাবার নিয়ে আসতে পারে, হ্যাঁ, অথবা মাথার অংশ কেটে দিলেও সে রুট থেকে আবার একটা জেনারেশন তৈরি করতে পারে। এই ধরনের তোমার অনেকগুলো প্রপার্টিস উইডের আছে। প্ল্যান্টস দ্যাট গ্রো কুইকলি, অবশ্যই এটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি গ্রো হয়, যেন তাড়াতাড়ি সে রিপ্রোডাকশন করতে পারে, তাড়াতাড়ি আরো সিড তৈরি করতে পারে, এই ধরনের একটা নেচার থাকে। কজ হার্ম টু হিউম্যান এন্ড অ্যানিমালস, মানুষ এবং প্রাণীর জন্য অনেক রোগ তৈরি করে উইড। হ্যাঁ, হার্বার অফ ডিজিজ এন্ড ইনসেক্টস, এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। হার্বার মানে কি? হার্বার মানে কি? স্যার জানি না স্যার। কি বলো, জানো না? স্যার, রোগ এবং পোকামাকড়ের আতুর ঘর বলতে এরকম কিছু হ্যাঁ, বুঝেছেন? আতুর ঘর বা আশ্রয়স্থল। আশ্রয়স্থল। তো উইডের মধ্যেই তোমার বিভিন্ন ধরনের পোকামাকড় বাসা বেঁধে থাকে। হুম, মানে উইড হলো তাদের নিরাপদ জায়গা, পোকামাকড় মনে করে, কারণ পোকামাকড় জানে এই উইড এটাকে তো কাটবে না, বা এটা তো কেউ খাবে না, বা এটাতে তো কেউ হাত দিবে না, সো এখানে থাকাটাই নিরাপদ। সেজন্য তোমার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি পোকামাকড় তারাও নিরাপদ আশ্রয়স্থল মনে করে এই উইডকে। ওকে, দেন প্রডিউস কেমিক্যাল দ্যাট আর টক্সিক। ওকে, অনেক সময় এরকম হয় বিভিন্ন উইড তারা অনেক ধরনের খারাপ কেমিক্যাল নিঃসরণ করে, যেটা তোমার আমার পার্শ্ববর্তী যে ক্রপ আছে সেই ক্রপের জন্য হার্মফুল হতে পারে, ঠিক আছে?
ক্যান রিডিউস ক্রপ গ্রোথ এন্ড ইল্ড, আলটিমেটলি তাহলে তোমার রিডিউস করবে তোমার ক্রপ গ্রোথ এন্ড ইল্ড কে, সেটা রিডিউস করবে। ঠিক আছে, তো এই কতগুলা বৈশিষ্ট্য হচ্ছে উইডের নেগেটিভ সাইডস, যেটা আমাদের ক্রপ প্রোডাকশনকে, ক্রপ গ্রোথকে, তোমার ইল্ডকে তোমার হ্যাম্পার করে থাকে। কিন্তু এই উইড নিয়ে আমরা কিন্তু বিস্তর পড়াশোনা করি। উইড সায়েন্স নামে একটা ব্রাঞ্চ আছে সায়েন্সের, উইড সায়েন্স। তোমরা ক্লাস 3-1 গেলে উইড সায়েন্স একটা কোর্সে পড়বা, হাজার হাজার ধরনের উইডের নাম পড়বা, তাদের ক্যারেক্টারিস্টিক্স পড়বা, তারা কোন ক্রপে হ্যাম্পার করে, কোন ক্রপে তাদের গ্রোথ বেশি হয়, কোনটা কোন ফিল্ডে হয়, কোনটা পানিতে হয়, কোনটা ইয়েতে হয়, এই ধরনের অনেক কিছু তোমরা শিখবা। তাহলে এই জিনিসগুলো শিখার কারণ কি? উইড নিয়ে এত বিস্তর আমাদের পড়াশোনার কারণ কি বলতো? আর উইডের কারণে আমাদের যে ইল্ডটা কম আসে, সেটা আমরা ইল্ডটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আমরা উইড নিয়ে পড়ি বা গবেষণা করি, যাতে আমরা আমরা ম্যাক্সিমাম ইল্ড পাইতে পারি আমরা যে কোনো একটা ফিল্ড থেকে। না, সেজন্য গবেষণার কারণটা কি? গবেষণা করে কি কি আসলে পেতে চাচ্ছি আমরা? কি পেলে আমরা সেটা আমাদের ক্রপের উন্নতির কারণ হবে সেটা বললাম। আমরা এই যে উইডটা কিভাবে সর্বোচ্চ পরিমাণ দূর করতে পারি কোনো ফিল্ড থেকে, সর্বোচ্চ পরিমাণ আমরা উইডটাকে মানে উইটের যে রিপ্রোডাকশনটা কমে রাখতে পারি, বা উইটের এটা হ্যাঁ, নিয়ন্ত্রণে রাখতে পারি উইড। ওকে, এটাই। ঠিক আছে, এটা একটা দিক। অন্য একজন বলো, উইডের কোনো ভালো গুণ আছে কিনা? উইডের কোনো ভালো গুণ আছে কিনা? সার হিসাবে ইউজ করা যেতে পারে, সে উৎসের অন্যরা অন্যরা একটু কথা বলো। কি কেউ কি শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পারতেছি স্যার। হ্যাঁ, তাহলে কথা বলো। মেয়েরা কোথায়? মেয়েরা কি নাই কেউ? সেজুতে আছে দেখতেছি। হ্যাঁ, তো কথা বলো না কেন তোমরা? তোমরা কথা না বললে তো আসলে এটা পার্টিসিপেটরি হচ্ছে না। তোমার তো মাইক্রোফোন অফ, মাইক্রোফোন অন করো। স্ক্রিনে মাইক্রোফোন অন করো। স্ক্রিনে যে ওই যে মাইকের একটা অপশন দেওয়া আছে, ওখানে লাল। জি স্যার। স্যার হ্যাঁ, স্যার বলতে পারবো না স্যার, হ্যাঁ, উইডের ভালো কি দিবে? আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, এবার মাইক্রোফোনটা অফ রাখো। তাহলে দেখো, উইডের যে এই যে আমরা প্রপার্টিজ গুলো বললাম, এই সেম প্রপার্টিজ গুলো যদি আমরা প্ল্যান্টের মধ্যে অ্যাডপ্ট করতে পারি, আমাদের ক্রপের মধ্যে অ্যাডপ্ট করতে পারি, তাহলে কি হবে? তাহলে স্যার যে উইডের মতো আমরা আরো বেশি পরিমাণ উইড যেভাবে রিপ্রোডাকশন করে এরকম 10 গুণ 20 গুণ পরিমাণ, ওরকম আমরা প্রোডাক্টিভ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে দেখো, উইডের এই প্রপার্টিজ গুলা, এই ভালো ভালো গুণগুলা যদি আমরা আমাদের ক্রপের মধ্যে ইনকর্পোরেট করতে পারি, এই জিনগুলা, উইডের এই জিনগুলা যেগুলো তোমার হিউজ নাম্বার অফ সিড তৈরির জন্য দায়ী, এক্সটেন্সিভ রুট সিস্টেমের জন্য দায়ী, তাড়াতাড়ি গ্রো করার জন্য দায়ী, হ্যাঁ, এই ভালো ভালো জিনিসগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, আমাদের প্ল্যান্টের মধ্যে যদি এই জিনগুলো ঢুকে দেওয়া যায়, তাহলে কি হবে? আমাদের প্ল্যান্টও অনেক বেশি ক্রপ সিড উৎপন্ন করবে, তাদের রুট সিস্টেম অনেক ভালো হবে, তাহলে তারা বিভিন্ন ধরনের স্ট্রেস কন্ডিশনে পড়বে না, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, এগুলোতে তারা টিকে থাকার ক্ষমতা রাখবে, হ্যাঁ, তাড়াতাড়ি প্ল্যান্টটা গ্রো করবে। এই এই জন্যই উইড সায়েন্স নিয়ে আমাদের বিস্তর গবেষণা, যে উইডের মধ্যে যে ভালো ভালো গুণগুলো আছে, উইড যে প্রতিকূল পরিবেশের সাথে বেঁচে থাকতে পারে, খারাপ পরিস্থিতিতে তো এত হার্ড সময়ের মধ্যেও, পানি না থাকলেও, বৃষ্টি না থাকলেও 1000 বছর তোমার উইড বেঁচে থাকে। এই গুণগুলো যদি উইডের আমাদের নর্মাল প্ল্যান্টের মধ্যে নিয়ে আসা যায়, যেগুলো আমাদের ক্রপ, ধানের মধ্যে নিয়ে আসা যায়, গমের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে কি প্রোডাকশন অনেক বেশি বেড়ে যাবে না? এবং তোমার কস্ট অনেক কমে যাবে। এটাই হচ্ছে বিস্তর গবেষণা উইড সায়েন্সের, যে উইডের মধ্যে যে ভালো গুণগুলো আছে, সেই প্রপার্টিজ গুলো যদি আমরা ক্রপের মধ্যে ইনকর্পোরেট করতে পারি। ওকে, দেন নেক্সট আসো আমরা, এখানে কিছু কমন উইডের নাম দেওয়া আছে। হ্যাঁ, কতগুলো হচ্ছে এগ্রেসিভ অ্যানুয়ালস আর কতগুলো হচ্ছে পারসিস্টেন্ট অ্যানুয়ালস। এগ্রেসিভ অ্যানুয়ালস মানে হচ্ছে
তারা প্রত্যেক বছর 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 তারা জন্মায়, মানে এক বছর একটা ক্রপের সাথে জন্মায়। মনে করো ধান গাছ, ধানের একটা ক্রপিং সিজন জানুয়ারি থেকে মার্চ বা এপ্রিল পর্যন্ত ফিল্ডে ধান আছে, ওই ধান যতক্ষণ ফিল্ডে আছে ততক্ষণই সে ফিল্ডে থাকবে। ধান মরে যাওয়ার সাথে সাথে সেও মরে যায়, মানে ধানের সাথে সাথেই তার রিপ্রোডাক্টিভ সাইকেল। ধান যতদিনে পাকে ওরও সিড ততদিনে ডেভেলপ হয়, ততদিনে ও সিড ডেভেলপ করে তোমার মারা যায়, সিডগুলো নতুন সিডগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, হ্যাঁ, সেভাবে ও গ্রো করে। এটাকে বলা হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যানুয়াল। হ্যাঁ, আর একটা হচ্ছে পারসিস্টেন্ট অ্যানুয়াল। এরা হচ্ছে তোমার কোনো মানে ক্রপ স্পেসিফিক না, হ্যাঁ, যে একটা ক্রপ ডিউরেশন পর্যন্ত বেঁচে থাকবে এরপরে বেঁচে থাকবে না। ওরা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এদেরকে বলা হচ্ছে তোমার পারসিস্টেন্ট পেরিনিয়াল। আর এরা হচ্ছে এগ্রেসিভ অ্যানুয়াল। অ্যানুয়াল মানে এক বর্ষজীবী বা এক ক্রপে এদের জীবন বর্ষ শেষ হয়ে যায়। আর পারসিস্টেন্ট মানে হচ্ছে তোমার দীর্ঘ সময় ধরে যারা থাকে। পেরিনিয়াল মানে বহু বর্ষজীবী। তো এটা জাস্ট আপনি পড়ার জন্য বা দুইটা টার্ম একটু জানার জন্য, এগ্রেসিভ অ্যানুয়াল আর পারসিস্টেন্ট পেরিনিয়াল বলতে কি বোঝায় এটা একটু জানানোর জন্য। দেন আসো, দুই ধরনের উইড সম্পর্কে আমরা পড়ছি, একটা হচ্ছে অ্যাবসোলিউট উইড আর একটা হচ্ছে রিলেটিভ উইড। অ্যাবসোলিউট উইড কি? যেটা একটা যেটা শুধু উইড, এটার কোনো ভালো গুণ নাই এরকমটা। আর রিলেটিভ উইড যেটা যেটা অন্য কাজে ইউজ, রিলেটিভ উইড সেটা একসময় উইড হতে বা না হতে, যেমন একটা ধানের ক্ষেত্রে এটা একটা উইড, এটা রিলেটিভ উইড। ওকে, ব্যাপারটা মোটামুটি এমনই। হ্যাঁ, অ্যাবসোলিউট উইড যেটা, সেটা হচ্ছে ন্যাচারালি উইড। হ্যাঁ, তার জন্ম হয় উইড হিসাবে। তার ক্যারেক্টারিস্টিক্স, উইডের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা যেগুলো বললাম সবগুলো ক্যারেক্টারিস্টিক্সে তার উইডের মতোই। এদেরকে বলা হচ্ছে অ্যাবসোলিউট উইড। অর্থাৎ যাদের জন্মই হয় উইড হিসাবে, তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যেভাবেই জন্মাক সে উইড হিসেবেই ট্রিট হবে। এদেরকে বলা হচ্ছে অ্যাবসোলিউট উইড। আর রিলেটিভ উইড হলো রিলেটিভ মানে তুলনামূলক বা ক্ষেত্র বিশেষে। এই উইড গুলা হলো ক্ষেত্র বিশেষে উইড, আপেক্ষিকভাবে উইড। যখন তোমার মনে করো এটা একটা গমের জমি, সেই গমের জমিতে এটা একটা কিসের চারা, কিসের চারার মতো লাগতেছে এটা দেখতে? রিলেটিভটা হ্যাঁ, ভুট্টার মতো লাগে আমার কাছে। তারা ভুট্টা গাছ। ভুট্টা গাছের মতো লাগতেছে। তো তাহলে দেখো, আমি জমিটা ছিল আমার হচ্ছে গমের জন্য, সেই গমের জমিতে, হ্যাঁ ভুট্টার চারা। তাহলে গমের জমিতে যখন ভুট্টাটা তোমার অবাঞ্ছিত হিসেবে আসলো, যেহেতু আমরা উইডের ডেফিনিশনে প্রথমে বলছি the plant which grows in a place where it is undesired, unwanted, তাহলে এখানে আমার কি ভুট্টার চারাটা হচ্ছে আনওয়ান্টেড। যেহেতু এটা একটা গমের জমি, তাহলে ভুট্টার চারা এখানে আসাটা আনওয়ান্টেড, কারণ ভুট্টা থেকে তো আমি ইল পাবো না, একটা গাছ থেকে তো ইল পাবো না, ঠিক না? সেই জন্যই এদেরকে বলা হচ্ছে রিলেটিভ উইড। ওকে, তো তাহলে যদি ডেফিনিশন কোন জায়গায় কোশ্চেন আসে, অল কি যেন এভাবে বলে না, রিলেটিভ উইডস আর রিলেটিভ উইডস আর অ্যাকচুয়াল উইড বা উইড, এটা যদি আসে তাহলে কি এর ডেফিনিশনটা কি হবে? মানে রিলেটিভ উইডস যেটা, সেটার কি সব বৈশিষ্ট্যগুলো উইডের মতো? না স্যার, হ্যাঁ না হ্যাঁ, না স্যার। এটাই প্রশ্নটা ছিল, যে রিলেটিভ উইড যেটা, সেটা আসলে উইডের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ছি সেই ধরনের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স তার না, বুঝতে পারছো? কিন্তু সে হচ্ছে আনডিজায়ার্ড, ডিজায়ার্ড ফিল্ডে সে আনডিজায়ার্ড, দ্যাটস ওয়াই সে উইড, উইডের ডেফিনিশন অনুযায়ী। উইডের প্রপার্টিজ গুলো তার মধ্যে না থাকা সত্ত্বেও সবগুলা, কিন্তু সে আনডিজায়ার্ড, এখানে সে তার উপস্থিতি তার প্রয়োজন নাই, সেই জন্যই সে উইড, বুঝতে পারছো? সো রিলেটিভ উইড তোমার একটা ক্রপ প্ল্যান্টও হতে পারে, রিলেটিভ উইড একটা অন্য গোত্রের অন্য ফ্যামিলির তোমার একটা ক্রপ প্ল্যান্টও হতে পারে, কিন্তু তারপরও সে তুলনামূলকভাবে বা কম্পারেটিভলি উইড। ক্লিয়ার, বুঝতে পারছো অ্যাবসলিউট উইড আর রিলেটিভ উইড? স্যার রিলেটেড উইডের যেহেতু প্রয়োজন নাই বলছেন, তাহলে স্যার অ্যাবসলিউট উইড এর কি প্রয়োজনীয় এরকম কোনো কিছু হতে পারে? না না, অ্যাবসলিউট উইড তো সে বললামই তোমাকে, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যেভাবে সে জন্মাক সে সবসময় উইড, সে সবসময় উইড, সে সবসময় অবাঞ্ছিত।
সে ধানের জমিতে হোক, গমের জমিতে হোক, রাস্তায় হোক, ঘাটে হোক, যেখানেই জন্মাক সে সব জায়গায় অবাঞ্ছিত, সব জায়গায় আনওয়ান্টেড, অ্যাবসলিউট উইড। বুঝতে পারছো? তাহলে আমাদের যেগুলো উইড গুলো মানে কাজে লাগে সেগুলো উইড কি স্যার রিলেটেড উইড বা অ্যাবসলিউট উইড দুইটাই হতে পারে? উইড কাজে লাগে বলতে কি বলতে চাচ্ছ বলো? মানে স্যার উপকারের দিক থাকে মানে বলতেছে স্যার, উইডের তো উপকারী দিকও আছে, ওটা আমি যেটা বলছিলাম স্যার প্রথমে। না, উইডের উপকারী দিক সেটা অন্য জিনিস, কিন্তু where it is desired, where it is undesired, একটা কথা আছে না, যেখানে তার থাকার কথা না সেখানে যদি সে থাকে, যখন তার থাকার কথা না তখন যদি সে থাকে, তখন সে উইড। এখন বথুয়া একটা উইড। যখন তোমার এটা তোমার চাষের জমিতে, তোমার ফসলের জমিতে যখন এই বথুয়াটা হবে, তখন তো সেটা উইড, ঠিক না? কিন্তু বথুয়া কিন্তু আলাদাভাবে কাল্টিভেট করা হয়, বথুয়া শাক খাওয়া হয়, বথুয়া ক্রপ শাক হিসেবে খাওয়া হয়, হ্যাঁ, তখন তো সেটা আর উইড না। তখন কি সেটা উইড? তখন এটা উইড না, তখন এটা একটা ক্রপ, কারণ তুমি এটা খাওয়ার জন্য চাষ করতেছো। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। তাহলে এইভাবে উইডের ডেফিনেশনটা করা হবে। তার যদি কোনো ভালো গুণ থাকে, সেই ভালো গুণটা অন্য জায়গায় এক্সপ্লোর করা হবে। কিন্তু মনে করো এখন আমি বেগুন লাগাইছি, এখন আমি টমেটো লাগাইছি, এখন আমি রাইস লাগাইছি, সেই জমিতে ও এসে যখন আমার ক্রপের সাথে কম্পিটিশন করবে, তখন সে উইড, তখন তার ওই ভালো গুণ এখানে কম্পারেবল করার জিনিস না। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখন উইডিং কি? আমরা তো উইড সম্পর্কে এত কিছু জানলাম, তাহলে উইডিং কি? উইড কন্ট্রোল করে। উইডিং হচ্ছে যে প্রক্রিয়ায় উইডটা তোলা হয়, মানে জমি থেকে রিমুভ করা হয়। হ্যাঁ, যে প্রক্রিয়ায় জমি থেকে উইডটা রিমুভ করা হয় সেটাকে বলা হচ্ছে উইডিং। উইডিং তাহলে উইডিংটা হচ্ছে তোমার ভার্ব, উইডটা হচ্ছে নাউন। ওকে, যেমন আমরা ওয়াটারিং করি, জমিতে পানি দেওয়া, সেটাকে বলা হয় ওয়াটারিং, এটা একটা ভার্ব। সেম ওয়েতে উইডিং হচ্ছে একটা ভার্ব, যেটা হচ্ছে কাজ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে উইডিং। দ্য প্রসেস বাই হুইচ আনএক্সপেক্টেড প্ল্যান্টস আর রিমুভড ফ্রম দ্য ডেজার্ট ক্রপ ফিল্ড ইজ নোন এজ উইডিং। ক্লিয়ার? জি স্যার। এখন আসো আমরা মেথড গুলো সম্পর্কে জানি, কি কি মেথডে উইডিং করা হয়। তিনটা মেথড, কি কি? মেকানিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল ও হার্বিসাইডাল। হার্বিসাইড। তাহলে তিনটা মেথডে আমরা উইডিং করে থাকি, মেকানিক্যাল মেথড, কেমিক্যাল মেথড, বায়োলজিক্যাল মেথড। ওকে, সেখানে আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি, দেখা যায় ছবিগুলো? জি স্যার। জি স্যার, দেখা যায়। তাহলে বলো তো কোনটা কোন মেথডে? প্রথমটা হচ্ছে মেকানিক্যাল, হ্যাঁ, পরেরটা বায়োলজিক্যাল, নিচেরটাও তো দ্বিতীয়টা বায়োলজিক্যাল। নিচেরটা মেকানিক্যাল। তাহলে 3 নম্বরটা? 3 নম্বরে বুঝা হইতেছে, 3 নম্বরটা মনে হইতেছে মেকানিক্যাল মনে হইতেছে, আর কেমিক্যাল মনে হইতেছে। মেকানিক্যাল 3 নম্বরটা। হ্যাঁ, সেটাই দেখার জন্য তোমাদেরকে তিনটা ছবি দেওয়া, যে কার কি আসলে রেসপন্স। তো এখানে তিনটাই তোমার মেকানিক্যাল মেথড। হ্যাঁ, তিনটাই মেকানিক্যাল মেথড। তোমাদেরকে কনফিউজ করার উদ্দেশ্য ছিল, তোমরা কনফিউজ হইছো সাকসেসফুলি। তো তিনটাই আসলে মেকানিক্যাল মেথড, সেই জন্য আমাদেরকে জানতে হবে। তার মানে বোঝা গেল তোমরা আসলে মেকানিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল টার্মগুলা দিয়ে আসলে কি বোঝাচ্ছে সেটাই আসলে ক্যাচ করতে পারো নাই। সো এনিওয়ে, মেকানিক্যাল মানে হচ্ছে কোন একটা মেশিন, কোন একটা ইনস্ট্রুমেন্ট, যন্ত্র থাকবে, অথবা মেকানিক্যালি যেটাকে বলা হস্ত মাধ্যম অথবা যন্ত্র মাধ্যম, যে কোনো একটা মাধ্যম, মানে তুমি একটা মাধ্যম ব্যবহার করে যখন উইডটাকে কন্ট্রোল করবা, সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল মেথড। সেটা হতে পারে হাত দিয়ে, সেটা হতে পারে তোমার নাঙ্গল দিয়ে, সেটা হতে পারে তোমার কুঠার দিয়ে, সেটা হতে পারে যন্ত্র দিয়ে। উইডিং আমরা জাপানিজ রাইস উইডার পড়ছি না? জি স্যার। তো এখানে জাপানিজ রাইস উইডার দিয়ে তোমার রাইস ফিল্ডের মধ্যে উইডিং করা হচ্ছে। হ্যাঁ, নিড়ানি বা খুপড়ি দিয়ে তোমার উইডিং করা হয়, আমরা পড়ছি না? সো এইগুলা হচ্ছে তোমার মেকানিক্যাল মেথড অফ উইডিং। ক্লিয়ার? তাহলে এখানে দেখা যাচ্ছে মেকানিক্যাল উইডিং আমরা কি কিভাবে করতে পারি। আমরা কিন্তু এগুলা পড়ে আসছি। হ্যান্ড উইডিং, হ্যান্ড হো পড়ছি না আমরা?
জি স্যার জি স্যার হ্যাঁ, সো হ্যান্ড উইডিং, হাত দিয়ে আমরা উইডিং করতে পারি, হ্যান্ড হো দিয়ে আমরা উইডিং করতে পারি। টিলিং, টিলিং হচ্ছে আমরা টিলেজ ইমপ্লিমেন্ট যেগুলা, প্রাইমারি টিলেজ ইমপ্লিমেন্টস, প্লাউইং ইমপ্লিমেন্ট যেগুলা, সেগুলো দিয়ে আমরা তোমার উইডিং করতে পারি। যখন জমিতে তোমার অনেক বেশি আবর্জনা থাকে, অনেক বেশি উইড থাকে, তখন আমরা যখন প্লাউইং করব, প্রাইমারি টিলেজ অথবা প্রথম প্লাউইংটা যখন করব, তখন অনেক আগাছা তোমার মারা যাবে, মাটির সাথে মিশে যাবে, রাইট? তো এই দেখো, মনে করো হাত দিয়ে তোমার উইডিং করতেছে, এটা হচ্ছে হ্যান্ড উইডিং। দেন হচ্ছে তোমার এই হ্যান্ড হো দিয়ে তোমার উইডিং করতেছে, সেটা হচ্ছে হোয়িং। ক্লিয়ার? দেন এই ট্রাক্টর দিয়ে উইডিং করতেছে, ট্রাক্টর দিয়ে মানে এই জমিটা তোমার তৈরি করতেছে, প্লাউইং করতেছে, তখন এই জমিতে যে ঘাস আছে সে ঘাসগুলা বা উইড গুলা সবগুলাই মাটিতে চাপা পড়ে যাচ্ছে, সেটা এক ধরনের উইডিং হলো, টিলিং। দেন হচ্ছে মোয়িং, এটা দেখছো সবাই? মোয়িং না স্যার এটা জি এই স্যার। ঘাস কাটার ক্ষেত্রে তো যে ঘাস কোথায় কাটে কোথায় দেখছো? খেলার মাঠে যখন ঘাস কাটে, বড় খেলার বড় মাঠে টিভিতে মাঠে। দেখছি স্যার। হ্যাঁ, খেলার মাঠে যখন ঘাস কাটে, সেটা বাগানেও দিয়ে। কাটে স্যার। বাগানেও কাটে। তাহলে এটা করে কি আসলে? এটা স্যার ঘাসকে সব একেবারে সমান করে দেয় মেশিন। এটা হলো একটা মানে যান্ত্রিক মেশিন, হুম। যান্ত্রিক পদ্ধতিতে, যেটা খুব সহজে কাটা যায় কম সময়। তো ঘাস আসলে কাটে না, ঘাস আসলে ছাটে, বুঝছো? আমরা কি চুল জি চুল স্যার চুল কাটি আমরা, না চুল ছাটি আমরা? ছাটি হ্যাঁ, চুল ছাটি। তো এটা হলো এই যে মোয়িং, মোয়িং আসছে মোয়ার থেকে। মো মানে হচ্ছে তোমার নিংড়ানো, হ্যাঁ, বা ছোট করা, কিন্তু এটা উপড়ে ফেলা না। উপড়ে ফেলা হলো যে পুল আউট, টেনে ছিঁড়ে ফেলা। এটা আসলে টেনে ছিঁড়ে ফেলে না, এটা আসলে উপরের অংশটা, তার উপরের যে পাতা লিফি অংশটা আছে সেটাকে সে কেটে দেয়। তো এটা দ্বারা আসলে আলটিমেট উইড রিমুভাল হয় না, উইডটাকে তোমার সাময়িক কন্ট্রোল করা হয়। সাপোজ মনে করো এটা দিয়ে যদি আমি এই আগাছাগুলো কেটে দিই, তাহলে মনে করো এই আগাছাগুলো বড় হইতে 40 দিন 50 দিন সময় লাগবে, ততদিন আমার ক্রপে হারভেস্ট হয়ে যাবে, ঠিক না? তো তাহলে মাটি কাটি উইডকে রিমুভাল করা তো আমার দরকার নাই। যদি দেখা যায় যে শুধুমাত্র এই পাতা গুলা ছেটে দিলেই এটা বড় হইতে অনেক সময় লাগবে, ততদিনে আমার ক্রপ উইডকে ছাড়াইয়া বড় হয়ে যাবে, তাহলে তো আবার শুধুমাত্র মো করলেই হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে মোয়িং। অনেক জায়গায় এইভাবে উইড কন্ট্রোল করা হয়। অথবা তোমার খেলার মাঠেই দেখো, খেলার মাঠে ঘাসও তো একটা উইড, তাই না? ঘাসও তো এক জি ধরনের স্যার উইড। তাহলে এটাকেও কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোলে রাখা মানে কি? খেলার ফিল্ডে উইড কন্ট্রোল রাখা মানে কি? খেলার মাঠে উইড কন্ট্রোল রাখা বা ঘাস কন্ট্রোলে রাখা মানে কি? মানে ঘাসের ঘাস সাইজটা ছোট যেন করা। স্যার মানে বেশি ঘাসটা বড় ছোট না করে হয়ে যায়। খেলতে অসুবিধা না হয়, হ্যাঁ, খেলতে যেন কোনো অসুবিধা না অসুবিধা হয়, সেজন্য সবসময় এটাকে একটা নির্দিষ্ট সার্টেন হাইটে, সার্টেন শেপের মধ্যে রাখা। ওকে, তাহলে দেখো এটা এক ধরনের উইড কন্ট্রোল, মেকানিক্যাল উইড কন্ট্রোল। এখন আসে অ্যাডভান্টেজ গুলা কি কি, উইডিং এর অ্যাডভান্টেজ গুলা কি কি? উইডিং এর অ্যাডভান্টেজ গুলা কি কি? ইট ইজ ওয়াইডলি প্র্যাকটিস মেথড এন্ড মোর এফেক্টিভ। এটা সবচেয়ে বহুল ব্যবহৃত মেথড উইডিং করার, এন্ড মোর এফেক্টিভ। আওয়াজ আওয়াজ আসতেছে কার ওখান থেকে? সে একটু মাইক্রোফোনটা অফ রাখো। ইট ক্যান কন্ট্রোল অল কাইন্ডস অফ উইডস। এটা সব ধরনের উইডকে তোমার কন্ট্রোল করতে পারে, যেহেতু যন্ত্র দিয়ে তোমার উইডিং করা হচ্ছে, তাহলে সব উইডকে সে মেরে ফেলতে পারবে। সব উইডকে তুমি হাত দিয়ে কন্ট্রোল করতে পারবা, যেগুলোকে উইড হিসেবে তুমি জানো, চিনো, সবগুলোকে উইড হিসেবে কন্ট্রোল করতে পারবা। ওকে, সো একটা কাজ করো, সবাই একটু আবার একটু অ্যাড হও। সবাই আমি কলটা একটু কাটতেছি, সবাই আবার একটু অ্যাড হও। জি স্যার। ওকে, Yes, sir.